চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী সোহেল মেহেদীর কাছে। যেমনটি বলছিলাম যে গানের মানুষের ব্যস্ততা আসলে গানকে ঘিরেই থাকে, কিন্তু তারপরও মধ্যখানে ছোট একটা বিরতি ছিল আপনার, তারপরে আবার ফিরে আসা। না, এটা বিরতি না, ঠিক আমি গানের মধ্যেই ছিলাম। হয়তো আমি টিভি শোগুলি করিনি বা ফোনো লাইভগুলি করিনি, কারণ হচ্ছে যে এতটা সময় আমি দিতে পারছিলাম না, কারণ আমি নতুন করে একটা ব্যবসার মধ্যে ইনভলভ হয়েছি। আচ্ছা, তো সেখানে আমাকে অনেক সময় দিতে হচ্ছে। খুব স্বাভাবিক। স্টেজ প্রোগ্রামগুলি করছি বা রেকর্ডিংগুলি করেছি, কিন্তু আমি কারণ ফোনো লাইভগুলি তো অনেক, আসলে এগুলি নিয়ে তো হেলাফেলা করা যায় না, কারণ তার আগে আসলে অনেক রিহার্সালের ব্যাপার থাকে। পারফেকশন না আসলে আসলে অবশ্যই এগুলি করা মোটেই উচিত না, কারণ আমি বিশ্বাস করি, কারণ এটা অনেক চ্যালেঞ্জিং। কারণ আমি একটা গান গাইবো, কারণ ফোনো লাইভগুলিতে ম্যাক্সিমাম আমি কাভার সংই গাওয়া লাগে, সত্যি কথা বলতে, তাই না? রিকোয়েস্টটাও তেমনই আসে, রিকোয়েস্ট এমনই আসে। নিজের গান যদি আমি 3টা গাই, তাহলে দেখা যাচ্ছে 5টাই কাভার সং করতে হচ্ছে। তো অন্যের গান গাওয়াটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং। আমার গান আমি আমার মতো করে আমি গাইছি, কিন্তু অন্যের গান একদম কপি না হলে সেখানে আসলে অনেক প্রশ্ন থেকে যায়। সেটাই, মানে কানে বাজে অবশ্যই, কারণ মানুষের তো মিউজিকও একদম মুখস্থ। গানের যে চর্চা বা রেওয়াজ করা, সেটা সময়টা কি পান? অনেকেই মনে করে যে চর্চা ছাড়াও করা যায়, কিন্তু আসলে গান তো গুরুমুখী বিদ্যা। গান শিখতে হবে, চর্চার মধ্যে থাকতে হবে, আদারওয়াইজ সম্ভব না। সাধারণত দিনের কোন সময়টা গানের রেওয়াজ করা হয়? যখন আমার প্রপার ঘুমটা হয়, সেটা সন্ধ্যাও হতে পারে, সকালেও হতে পারে। বেসিক্যালি আমি সন্ধ্যার দিকেই বেশি চর্চা করি, কারণ আমি দিনে ঘুমাই, তো মানে ঘুম থেকে উঠে যখন আমার ফ্রেশ মুড থাকে, তখন আমি বসি। রাতের সময়টাকে কাজে লাগানো হয় একদম। গান গাওয়া ছাড়া গান লেখা বা সুর করা, এই বিষয়গুলোর সাথে কি সংযুক্ত? আমি সম্প্রতি কম্পোজিশন করছি। গান লিখতাম, সুর করতাম, কিন্তু সেটা শুধুমাত্র আমার জন্য, সেটা এখনো ওইভাবে প্রকাশ করিনি। অন্যান্য শিল্পীদের জন্য কাজ করা না, হতো না, না? না। আচ্ছা, তো এমনিতে কি সামনে ইচ্ছা আছে? কারণ অনেকেই তো আসলে আমরা দেখছি যে কম্পোজার হিসেবে কাজ করছে, সেক্ষেত্রে নিজের একটা স্টুডিও করা, সেই জায়গাটা। স্টুডিও আমি করেছি বাসায়, কিন্তু আমি এখনো আসলে মানে এতটা সময় বের করতে পারছি না, কিন্তু কাজ করছি আমার নিজের কাজগুলি করছি, কিন্তু আসলে ওইভাবে এত ব্যাপকভাবে সময় দিতে পারছি না। তবে মনে হয় যে একটু গুছিয়ে উঠে আমি আবার সময়টা বের করব। নিশ্চয়ই গুছিয়ে আবারও একেবারে পুরোপুরি কাজে নামা হবে, এবং শ্রোতা দর্শকদের সাথে আসলে কানেক্টিভিটির যে জায়গা, সেই জায়গাগুলোতে আপনার কাজ করা হবে। অবশ্যই। একটি গান শুনি, তারপর আমরা বাকি গল্পে যাই। যেই গানটা দিয়ে আমাকে মানুষ চিনে, গানটির কথা এবং সুর অভি আকাশ, কম্পোজিশন আবিদ রানী। মেঘের ভাঁজে ভাঁজে লিখে দিয়েছি তোমায় কত ভালোবাসি, ওই হিমেল হাওয়া ভাসিয়ে দিয়েছি তোমার মুখের সেই মিষ্টি হাসি, ভুলিব কেমনে গো আমি আমার প্রতিটি নিঃশ্বাসে তুমি, ভুলিব কেমনে গো আমি আমার প্রতিটি নিঃশ্বাসে তুমি। একটা নীল পৃথিবী আছে আমার, দুঃখ নেই সুখ রাশি রাশি, সুখের আলিঙ্গনে মগ্ন রব, সেই আশাতেই বেঁচে আছি। মেঘের ভাঁজে ভাঁজে লিখে দিয়েছি তোমায় কত ভালোবাসি। ভীষণ সুন্দর, খুব মিষ্টি একটা গান। আপনার এই যে ক্যারিয়ার, মানে মিউজিক ইন্ডাস্ট্রির সাথে আপনার যে পথ চলা, সেটা কত বছর হলো আনুমানিক? 98-এ বিটিভিতে এনলিস্টেড, তার মানে অফিসিয়ালি 27 বছর। আর আমার অ্যালবাম রিলিজ হয়েছে 2000 সালে, তাহলে 25 বছর, মানে অনেকটা সময়। এবং আমি রেডিওতে এনলিস্টেড 95-এ, যখন আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি। তাহলে মানে আসলে বিভিন্ন জায়গাতে আমি যদি পেশাদার লাইফে, আমি যদি পেশাদার গায়ক হিসেবে আমি আমার শুরু, কারণ আমি যখন ভার্সিটিতে ভর্তি হই, তারপরে ওইটাই আমি
25 বছরই ধরলাম যে আমার, কারণ আমার প্রফেশনালি আমার অ্যালবাম রিলিজ হয়েছে যেহেতু 2000 সালে, সো আমি ওটাকে আমার 25 বছর মানে অফিশিয়াল যে জার্নিটা সেটা officially। হচ্ছে 25 বছর। আর তাছাড়া তো আছে আরো গানের সাথে, আছে। এই যে গানের সাথে পথ চলে সেটা একেবারে তো ছোটবেলাতেই। একদম। সেই গানের আগ্রহটা আসলে জন্মেছিল কাকে দেখে? আমি যখন ক্লাস 2 তে পড়তাম তখন ওই যে হয় না স্কুলের ভেতরে হামনাত বা দেশাত্মবোধক গান, এই অ্যানুয়াল যে কম্পিটিশনগুলো হয়, অ্যানুয়াল কম্পিটিশনের মধ্যে আমাকে আমি নাম দিলাম, আমার স্যারই হয়তো বলেছিলেন। তো দেখা গেল আমি 3-4 সাবজেক্টে কোনোটাই ফার্স্ট, কোনোটা সেকেন্ড, থার্ড এরকম হয়েছে। আচ্ছা, তো তখন প্রাতিষ্ঠানিকভাবে গানটা শেখা হয়ে ওঠেনি? তো আম্মু বাসায় গান গুনগুন করে গাইতেন, আম্মু মানে ছোটবেলায় গান শিখতেন। আচ্ছা, তো আম্মু নাচ শিখতেন, তো গানের গলা খুব ভালো ছিল। তো আম্মুর কাছে আমি জাতীয় সঙ্গীত আর লালন গীতি, খাঁচার ভিতর অচিন পাখি, এটা আমি শিখেছিলাম। আচ্ছা। তো হামনাত তো এমনি এগুলি আমাদের ছোটবেলা থেকে শুনতে শুনতে আব্বু গুনগুন করে গাইতেন। তো এভাবেই আসলে তারপরে স্যার বললেন আমার আব্বুকে ডেকে যে আপনার ছেলের গলা তো ভালো, ওকে গান শেখান। তারপরেও আসলে ওইভাবে আমার শেখা শুরু হয়নি। তো ওই এভাবেই আমি বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করতাম। মানে আমি না শিখে হারমোনিয়াম বাজাইতে পারতাম না বা আমার কোনো সম্পৃক্ততা ছিল না, আমি শুনতাম বাসায় গান শুনতাম টেপ রেকর্ডারে, শুনে শুনে এভাবে। তারপর একটা পর্যায়ে যখন ওই শিশু একাডেমির একটা প্রতিযোগিতা হতো, শিশু একাডেমি আর শিক্ষা সপ্তাহ নামে একটা কম্পিটিশন হতো। তো ওটা ন্যাশনাল পর্যন্ত হতো। ওটা প্রথমে থানা পর্যায়ে, তারপরে জেলা পর্যায়ে, বিভাগীয়, তারপরে জাতীয় পর্যায়ে। তো এভাবে যখন আমি বিভাগে যখন ফার্স্ট হইলাম তখন মানে আব্বু মনে করলো যে না আমার ছেলেকে, তখন আসলে সিরিয়াসলি চিন্তা করা যায় বিষয়টা নিয়ে। তখন আর এভাবে আমি যখন বা আমার নানা বাড়ি, যখন আমার বাবা সরকারি চাকরি করতেন, সেই কারণে আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি। তো আমার এই স্মৃতিটা হচ্ছে সাতক্ষীরা। তখন আমি ক্লাস 5 পর্যন্ত পড়েছি, ক্লাস 2 থেকে 5 সাতক্ষীরা পড়েছি। তো ওখান থেকে আমরা আসলাম চুয়াডাঙ্গা ট্রান্সফার হয়ে। তারপর চুয়াডাঙ্গা শিল্পকলা ভর্তি হলে আব্বু আমাকে একটা হারমোনিয়াম কিনে দিলেন। এই আমার শুরু খন্দকার আবুল হোসেন জোয়ারদার, আমার প্রথম হাতে খড়ি যার কাছে, স্যারের কাছে। তো এরপরে তারপরে আমি ক্লাসিক্যাল শিখি অজয় কুমার দাস, তপন কুমার ভট্টাচার্য, অর্ধেন্দু ব্যানার্জি। যশোরে আমি যেতাম সপ্তাহে একদিন। আসলে আমি অনেক টিচারের আমার অনেক সৌভাগ্য হয়েছে, অনেক জায়গায় যাওয়ার এবং অনেক জায়গায় যে অনেক গুণী মানুষের সান্নিধ্য পেয়েছি, এটা আমার বিরাট সৌভাগ্য। সেই সময় কি স্টেজ শো করা হতো চুয়াডাঙ্গাতে? আমি খুব ছোটবেলা থেকে স্টেজ প্রোগ্রাম, প্রথম স্টেজ শোর অভিজ্ঞতার কথা মনে আছে কি? একটা প্রোগ্রামের কথা মনে আছে, তখন আমি হারমোনিয়াম বাজাতে পারি না। এটা চুয়াডাঙ্গা শিল্পকলার একটা অডিটোরিয়াম আছে, টাউন হল মনে হয় বলে ওইটাকে, ঠিক মনে নাই। ওই হলে একটা প্রোগ্রাম ছিল। তো আমি মানে স্টেজ দাঁড়ানোর পরে মানে আমি টেবিল আমার মুখের কাছে, তো আমাকে একটা টুল দিয়ে বা টেবিলের উপরে দাঁড় করিয়ে দিয়েছিল। তো আমার মনে আছে যে শ্রদ্ধেয় অ্যান্ড্রু কিশোরের ভেঙেছে পিঞ্জর গানটি আমি গেয়েছিলাম। তো এত ছোট বয়সে, এবং সেইটা আবার কেউ একজন এটা রেকর্ড করেছিল। তো ওইটা আমার আব্বু বাসায় মাঝে মাঝে ওটা বাজাইতো এবং সেটা রিঅ্যাকশন, মানে আমার বাবা খুব চাপা টাইপের মানুষ ছিলেন, কখনো প্রকাশ করতেন না, মানে ভালোবাসার বহিঃপ্রকাশটা সেভাবে হতো না, ওইভাবে না। আর আমার বাবা কখনোই চাইতেন না, উনি যেহেতু সরকারি চাকরিজীবী ছিলেন, উনি কখনোই চাইতেন না যে তার ছেলে পেশাদার গায়ক হোক বা মানে শখে, বলে যে দেখো তোমাকে আমি তো শখে গান শিখাইছি, তুমি এটাকে শখেই রেখো, তুমি পড়াশোনাটা শেষ করে তুমি চাকরি, কোনো টার্গেট ছিল চাকরি করবো, উনি যেহেতু চাকরিজীবী ছিলেন, ব্যবসা ট্যাবসা এগুলি মাথায় ঢুকতো না, চাকরি করবে পাশাপাশি তুমি মিউজিক করো। তো আমি ওনার এই কথাটা শুনি নাই, এইটাই আমার একটা আফসোস যে আসলে, আর আমার সফলতাটাও আমার বাবা দেখে যেতে পারেননি, এইটা আমার একটা খুব ভীষণ আফসোসের একটা জায়গা। আচ্ছা, তারপরে আপনি এই যে সময়ের সাথে সাথে ঠিক একটা সময় তো নিশ্চয়ই এসেছে আপনার জীবনে, যে সময়টা আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে হ্যাঁ আপনি আসলে গানের সাথেই বাকিটা জীবন থাকতে চান, আমি আসলে জীবিকার জায়গা থেকে আসলে গানটাকে বেছে নিতে চান। না, ওইভাবে না, কখনোই সিদ্ধান্ত নেওয়া হয়নি, মানে এটা একটা পরিক্রমার মধ্যে দিয়ে আমি চলে গেছি। কারণ মানে একটা পর্যায়ে দেখা গেল আমি যখন জগন্নাথে পড়ি তখন থেকে আমি এত শো করি, তো আমার কাছে মনে হয় যে একটা মানুষ 3-4টা চাকরি করলেও যে টাকা আর্ন করে, আমি মানে স্টুডেন্ট লাইফে ওই টাকা আর্ন করি। তো আমার তো মাথার মধ্যে তখন চাকরির বিষয়টাই না, আমি এমন চাকরির অফার পাইছি, মানে গানের সুবাদেই এমন মানুষের সাথে আমার পরিচয় হওয়ার সৌভাগ্য হয়েছে, বলছে যে তুমি অ্যাপ্লাই করো, তোমার জব হয়ে যাবে, এবং খুব ভালো ভালো জব। আচ্ছা, তা আমার কখনোই টানে নাই, আমি বলছি যে না দেখেন আমার আসলে জব, আমার কোনো ইচ্ছা নেই, আর আমাকে এটা টানে না, মানে এটা কোনো গণ্ডির মধ্যে থাকতে চাই না, ফ্রি সোল টাইপ একদম। হ্যাঁ, আমি কোনো গণ্ডির মধ্যে থাকতে চাই না,
ফ্রি মুক্ত পাখির মতো উঠতে চাই আমি, এভাবে কোনো কিছু ধরাবাঁধা নিয়মের মধ্যে থাকতে চাই না। এই যে আমি রেস্টুরেন্ট করেছি কিন্তু আমি কিন্তু যাই না, কারণ আমার কাছে মনে হয় যে আমার যখন ভালো লাগবে আমি যাব, মানে গলবাঁধা জীবনে আপনি কখন আটকে আমার ভালো লাগে না, আমার একেবারেই না। আরো একটি গান শুনি আমরা। এই গানটারও কথার সুর অভি আকাশ, আর কম্পোজিশন করেছিল রেজওয়ান শেখ। ও ও ও তোর লাগি মন কাঁদে কাঁদি আমি দিবানিশি, খোদার কসম আমার থেকে ভালোবাসি তোকে বেশি, কি মায়ায় বাঁধলি রে বল তুই ছাড়াই দেহ চল, নিঃশ্বাসে তোর বাঁচি তোর লাগি মন কাঁদে কাঁদি আমি দিবানিশি, খোদার কসম আমার থেকে ভালোবাসি তোকে বেশি। খুবই সুন্দর। কথা বলছিলাম আপনার শৈশব নিয়ে। এখন তো আপনার যারা বাচ্চা আছেন তাদেরকে দেখেন, তো তাদের মধ্যে কি আসলে গানের প্রতি সেই আগ্রহটা আছে, বা আপনি কি চান যে আপনার বাচ্চারা গান শিখুক? অ্যাকচুয়ালি আমি না মানে কোনো কিছু চাপিয়ে দেওয়ার পক্ষে নেই, কারণ আমার কাছে মনে হয় যে আমি যেভাবে বড় হয়েছি আমাদের আসলে একটু মধ্যবিত্ত যেটা হয় সবসময় একটু আত্মরক্ষা বা একটু সুরক্ষিত জীবন প্রত্যাশা করে, যে রিস্ক নিতে চায় না। তো আমার কাছে মনে হয় যে না, ওদের যেটা ভাল লাগবে ওরা সেটা করবে। আমার বড় মেয়ে তো একেবারেই না, আমার গান তো একদমই পছন্দ করে না। সবচেয়ে মজার ব্যাপার যে ও কেন পছন্দ করে না, কারণ দেখা যাচ্ছে বেশিরভাগ প্রোগ্রামে কোনো না কোনো মেয়ে থাকে আমার সাথে, কোনো কো আর্টিস্ট থাকে, এটা সে একেবারেই মেনে নিতে পারে না। কারণ তার কথা যে ওখানে আমার মা থাকবে, অন্য মেয়ে কেন, ওটা ওর মাথা থেকে ও এটা চিন্তা করে বলে। কিন্তু তাছাড়াও মানে ও এমনিতে বলে যে হ্যাঁ বাবা গান এটা ভালো হয়েছে, কিন্তু মানে ওরকম যে আছে না, ওরকম কোনো আগ্রহ নাই। শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে এসে সময় দেওয়ার জন্য। সবশেষে আপনার কণ্ঠে আরো একটি গান আমরা শুনবো, তবে তার আগে দর্শকদের কাছ থেকে আমি বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন কবি এডগার অ্যালান পোর একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, কিছু কিছু ক্ষেত্রে জনপ্রিয়তা মেধার মাপকাঠি, তবে সব ক্ষেত্রে নয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান শেষ করছি একটি আমার খুব পছন্দের একটি গান দিয়ে, মা আমার সাধনা মিটিল। মা আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায়। মা আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায়। মা জনমের শোধ ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা, সকলি ফুরায়ে যায়। মা আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায়। মা পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালোবাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালোবাসিতে জানে না। যেথায় আছে শুধু
ভালোবাসাবাসি সেথা যেতে প্রাণ চায় মা সকলি ফুরায় যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি ফুরায় যায় মা।